এই সংস্কার নিয়ে আপনি দেখছেন যে জামায়াতের কি যেন নাম, শফিক না কি যেন নাম, মাসুদ বলছে যারা সংস্কারের পক্ষে না তারা জাহান্নামে। আর অথচ এই মাসুদরা এই অভ্যুত্থানের আগে আমরা যখন সংস্কার নিয়ে কথা বলেছি তখন তারা বলছে সংস্কার ফেলে ধন, এগুলো তারা এইভাবেই বলছে যে আমরা হাসিনার পতন চাই, ডাইরেক্ট আলাপটা এইটুকুই তাদের। এখন তারা বলতেছে সংস্কার এর বিপক্ষে যারা তারা জাহান্নামে। আর এদিকে ধরেন সিপিবি বাসদের যারা ছিলেন তারা বলছে ভাই বিপ্লব ছাড়া আমরা আর কিছু বুঝি না, তারা সংস্কার কমিশনে নিয়মিত হাজিরা দিচ্ছেন। তো এইটা আমাদের একটা জাতীয় অগ্রগতি বলে আমি মনে করি। তো এখন আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে অভ্যুত্থান বেহাত হয়, বিপ্লব ছাড়া উপায় নেই। তো বিপ্লবও তো বেহাত হচ্ছে পৃথিবীর। আমরা দেখলাম ইভেন রুশ বিপ্লব দেখেছি, ওই বিপ্লবও তো বেহাত হয়েছে, চীন বিপ্লব বেহাত হয়েছে। তো কোন বিপ্লব টিকে আছে এটা একটা প্রশ্নের মধ্যে আছে। মানে বিপ্লব এবং অভ্যুত্থান দুটোই বেহাত। তো যাই হোক, ক্ষমতা দখলের দুইটা পথ, একটা হচ্ছে এই কথাগুলো আসলে আপনারা যারা এই লাইভটা টেলিভিশনে দেখবেন, ওনার টেলিভিশনে দেখবেন রঞ্জনদের, তাদের উদ্দেশ্যেই আসলে বলা। আপনাদের সামনে অল্প কয়েকজন আছেন। তো অভ্যুত্থান মূলত মানে যে কোনো জায়গায় ক্ষমতা দখলের দুইটা লাইন, একটা হচ্ছে অভ্যুত্থান আর একটা হচ্ছে গণযুদ্ধ। তো আমরা আমাদের সামনে পৃথিবীতে উদাহরণ আছে যে 1789 সাল, আমি বামপন্থীদের মধ্যে আগে ইউরোপ থেকে ঘুরে আসি, রঞ্জনদা সাউথ আফ্রিকা থেকে শুরু করছেন, আমি বেশি দূর যাবো না, ইউরোপ পর্যন্তই থাকবো। তো ফরাসি দেশে আমরা দেখলাম যে ফরাসি বিপ্লব সে 3 ধাপে সম্পন্ন হয়। 1789 সন, তারপর আমরা দেখলাম 1828 এবং 1848 সন। এই যে 3টা ধাপ, এই 3 ধাপে ফরাসি বিপ্লব সম্পন্ন হয়। তারপর আমরা দেখলাম এগুলো তো গণ অভ্যুত্থান, কিন্তু 1871 সালে পেরিকমেও এটা কিন্তু গণ অভ্যুত্থান ছিল, এটা একটা সশস্ত্র সংগ্রাম ছিল। এবং সশস্ত্র সংগ্রাম যাকে বলি, যে সশস্ত্র গণ অভ্যুত্থানও হতে পারে, কিন্তু এইটা একদম মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে যুদ্ধ করে এই 1871 ঘটনা আমরা ঘটেছে। আমরা দেখলাম আরেকটা গণ অভ্যুত্থান দেখলাম রাশিয়ায় 1917 সাল, এটা একটা অভ্যুত্থান, এটা কিন্তু গণযুদ্ধ না। আমরা দেখলাম 1949 সন, এবার গ্রাম দিয়ে শহর ঘেরাও। আমরা মানে যে দেশগুলো আমরা মানে এখন প্রশ্নটা হচ্ছে, যাই হোক, তো আমরা চীনে একটা দেখলাম। আমাদের দেশে আমরা এই 1969 গণ অভ্যুত্থান আপনারা জানেন, তারপরে আমরা দেখেছি 90-এর গণ অভ্যুত্থান আমরা জানি, এবং আমরা লাস্ট 24-এ দেখলাম আমাদের দেশে, 23-এ দেখলাম শ্রীলঙ্কায়, আমরা এই 22-এ দেখলাম চিলিতে। এখন প্রশ্ন হচ্ছে, অন্য কথার ভিতরে না যাই, আপনারা হামজার খেলা দেখবেন। আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন যে উনি এপ্রিল মাসে নির্বাচন দেবেন। তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন উনি অঙ্গীকার করেছেন, বিচার সংস্কার ও নির্বাচন। তো সংস্কারের পক্ষে আমরা কেন কথা বলছি? যে আমরা বলছি যে আমাদের নিয়তি কি 1991 সনের মতো আমরা নির্বাচন চাই। 91 সালের পতনের পর একটা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, সেবারও 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। তো এবারের যে রক্তদান, এবারের যে গণ অভ্যুত্থানের যে কোটি কোটি মানুষ ঢাকার রাস্তায় নেমে আসলেন, তো তার আগে এখানকার মানুষ রাষ্ট্র সংস্কারের যে আলাপটা তুলেছেন। তো একটা সংসদ সদস্যের ক্ষমতা কতটুকু? সংসদ সদস্য হচ্ছেন, তার প্রধান কাজ হচ্ছে সংবিধানকে রক্ষা করা, আর একটা গণপরিষদ মেম্বার তিনি হচ্ছেন সংবিধানের উপরে। তো ফলে সংসদ সদস্য তার কাজই হচ্ছে সংবিধানকে রক্ষা করা। তিনি যদি সেটা রক্ষা না করেন, কোন 300 জন এমপি যদি এই সংবিধান সংশোধন করেন, এমন সংবিধান যা সংবিধানের যে মূল স্পিরিট তার বিপরীতে যায়, তাহলে যেটা করে কোর্ট ওটাকে বাতিল করতে পারে। হাসিনা যে সংবিধান সংশোধন করে গেছেন,
ওইখানে 7-এর পদে পরিষ্কার লেখা আছে এই ধারাগুলো যদি বদলের চেষ্টা করেন আপনারা, আপনাদের সর্বোচ্চ শাস্তি হবে। তাহলে সামনে এই ভোটের এপ্রিলের যে ভোট, এই ভোটের পরে যে সংসদ হবে, সেই সংসদ কি করবে? যদি তারা এই যে ক্ষমতা নিয়েছে, যদি জান বাঁচতে হয়, যদি আমাদের এখন আমরা যারা অভ্যুত্থান করেছি, যদি বিএনপি তারা বলছে যে 100, যারা আমরা দুদুকে বলো, সে বলতেছে এটা তো সেটেলড ইস্যু। সেটেলড ইস্যু কি? যে এতকাল ধরে 100 বছর ধরে এটা হয়েছে, এখন এভাবে হওয়া লাগবে। তার মানে হচ্ছে অভ্যুত্থান যে সব কিছু পাল্টায় দেয়। অভ্যুত্থান হচ্ছে ইতিহাসে রেল ইঞ্জিন, সে পাল্টায় দেয়। তো এরা বলতে সেটেলড ইস্যু। এখন এই সেটেলড যে সংবিধান আছে 53 বছর ধরে, সেই সংবিধান তো এই অভ্যুত্থানকারীদের গলা টিপে ধরবে, তাদেরকে হত্যা করবে। তো তাহলে এই যে সংসদ সদস্য সে ক্ষমতায় নাই সংবিধানে এইসব জিনিস পাল্টানোর, তাহলে উপায়টা কি? আমরা বলেছি যে উপায় হচ্ছে 70 সালের মতো নির্বাচন। প্রধান উপদেষ্টা সে যে বক্তব্য দিয়েছেন 6 তারিখ, এটা পরিষ্কার এই অভ্যুত্থানের সাথে বেইমানি, ফাজলামো। কারণ সংস্কারের যে নির্বাচন বা গণপরিষদ নির্বাচন বা সংবিধান সংস্কার সভার যে নির্বাচন, এই নির্বাচনটা লাগবে। এই নির্বাচন আপনি এপ্রিলেই করতে পারেন। আমাদের প্রস্তাব হচ্ছে 70 সালে একটা পদ্ধতি আমাদের সামনে নিদর্শন আছে। কি সেটা? যে তারা প্রথমে নির্বাচনটা হবে, নির্বাচনে এই যে জুলাই যে ঘোষণা, এই ঘোষণা তারা বাস্তবায়ন করবে। করার পরে সবাই মিলে সেই সংবিধান সিগনেচার করবে। করার পরে যে নতুন সংস্কারকৃত সংবিধান আসবে, সেই সংবিধানের অধীনে এরাই আবার ওইটার অধীনে শপথ গ্রহণ করবে। অর্থাৎ এরা নির্বাচিত হওয়ার পরেই তারা হবেন গণপরিষদ সদস্য। 3 মাসের মধ্যে তারা সংবিধানের এই সংস্কারের কাজগুলো সারবেন। সারার পরে যে নতুন সংবিধান হবে, তার অধীনে এরা শপথ গ্রহণ করবেন। এই নতুন সংবিধান, পুরান যে সংবিধান চালু আছে, এই সংবিধানের শপথ গ্রহণ করবেন না, করা যাবে না। যদি তারা করেন সংসদ সদস্যরা এই সংবিধান, তাহলে আমাদের সবাই আমাদের ফাঁসির দড়ির জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। এখন আমাদের সেটা প্রস্তাব যে আপনারা গণপরিষদের এই ইলেকশনের নামই হচ্ছে একই সঙ্গে গণপরিষদ ইলেকশন, একই সঙ্গে এটা সংসদ ইলেকশন। মানে 3 মাসে আপনারা একটা নতুন একটা সংস্কার কিন্তু সংবিধান আমাদের সামনে হাজির করবেন। সেইটার অধীনে শপথ যেদিন নেবেন, সেদিন থেকে আপনারা সংসদ সদস্য হবেন। তা ভোট নির্বাচিত হলেন আর আপনার সংসদ সদস্য হলেন, বিষয়টা এমন না। এই রকমের একটা ব্যবস্থা আমাদের রাখতে হবে। এইটার জন্য জুলাইয়ের যে ঘোষণা এটা আসতেছে, এইটাকে বাস্তবায়ন করা, এইটা হচ্ছে পথ। তো আজকে আপনারা বারবার মুহুর্মুহু গোল পোস্টে হামজার আবাদে আক্রমণ সারাচ্ছে সিঙ্গাপুরের ইয়েতে। এখন তো আমরা এইটা হচ্ছে আমাদের কথা, যে আমাদের গণপরিষদের যে নির্বাচনের কথা আমরা বলছি, এইটা আমাদের দরকার। আর হলো বাংলাদেশে আজকে এই দশাটা কেন আসলে? আমরা চীনে কেন গণযুদ্ধ হলো, প্রশ্ন হতে পারে এরকম। চীনে গণযুদ্ধ হলো, কিন্তু রাশিয়ায় গণযুদ্ধ হলো না, সেখানে গণ অভ্যুত্থান হলো। এটার মধ্য দিয়ে রাশিয়া বিপ্লব, গণ অভ্যুত্থান দিয়ে বিপ্লব হয়েছে, আর চীনে হয়েছে গণযুদ্ধের মধ্য দিয়ে বিপ্লব। কারণটা কি? এখানে পরিষ্কার, এঙ্গেলসই বলেছেন। এঙ্গেলস বলছেন কারণ চায়নায় সরাসরি বিদেশিরা এখানে শাসনের দখল করেছিল। আপনারা জানেন জাপান চীনকে দখল করে আছিলেন। ওই সময় ব্রিটিশরা পুরো চায়নার আর একটা অংশ দখল করেছিলেন। এরা সবাই মিলে সেটাকে দখলকে ভাগ বন্টনা করেছিলেন। ফলে একটা উপনিবেশিক রাষ্ট্রের জনগণের কর্তব্য হচ্ছে সরাসরি যুদ্ধ করা। আপনাদের এবার উদাহরণ দেই। 1885 সনে কংগ্রেস গঠনের আগ পর্যন্ত আমাদের এখানকার যে লড়াকুড়ে নুরুদ্দিন, মজনু শাহ, তারা কোন লড়াই করেছেন? তারা সরাসরি গণযুদ্ধ করেছেন। এইটাই হচ্ছে আমাদের লড়াইয়ের তরিকা। একটা দেশ যখন দখল হয়, উপনিবেশিত হয়, তখন তার কিন্তু সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ করতে হয়। আমাদের বিপ্লবের সেই লড়াইটা করেছে। তো এইটা হচ্ছে তরিকা। আমরা সেই তরিকাটা বাদ দিয়ে কাগজে কলমের মধ্যে 370 নম্বর অনুচ্ছেদ ইংল্যান্ডের, ওদের সংবিধান ওই ধারা অনুসারে ভারতবর্ষকে তারা ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়েছিল। তারপরে
তারপরে এটা হচ্ছে ভারত পাকিস্তান, পোকায় খাওয়া স্বাধীনতা। কিন্তু ৭১-এ তো আমরা মুক্তিযুদ্ধ করলাম। ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা কেন আবার ফেল করলাম? কারণটা হলো ৭০ সালের যে ইলেকশন ছিল, এই ইলেকশন তো শুধু পার্লামেন্ট ইলেকশন ছিল না, ৭০ সালের ইলেকশন। কারণ ৭০ সালের ইলেকশনটা ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়নের ইলেকশন। কিন্তু সেই ইলেকশনে আমরা বামপন্থীরা আবার ওই বিপ্লবের খোয়াবে এই ইলেকশনে আমরা জয়েন করি নাই। না করার কারণে আওয়ামী লীগ আমাদের এই পূর্ব পাকিস্তান এই ভূখণ্ডের প্রধানতম রাজনৈতিক দল হিসেবে সামনে হাজির হলেন। এবং আমরা যে দেন দরবার করব, আমরা যে অন্যান্য যে গণতান্ত্রিক অধিকারগুলো নিয়ে আমরা যে আওয়ামী লীগ যেটাই করুন, যদি আমাদের এখানে 50টা ছিল যদি থাকতো সেদিন বামপন্থীদের, শেখ মুজিবের 50টা কমে আসতো। এবং আমরা যে শক্তি হিসেবে এখানকার গণতান্ত্রিক যে লড়াইটা আমাদের এখানে সম্পন্ন করতে পারতাম মুক্তিযুদ্ধে, এবং সারা দুনিয়ার কাছে যে বৈধ প্রতিনিধি হিসেবে আমাদের যে ব্যাপারটা ঘটতো, সেই ঘটনা আমরা ঘটাতে পারলাম না। ঠিক তেমনি আজকের এই গণ অভ্যুত্থানের আগে, আজকে মনে কিছু নেবেন না, এই গণতন্ত্র মঞ্চের দলগুলো, আমরা বাকি অন্যান্য যে বামপন্থী বন্ধুরা আছে তাদেরকে বারবার বলেছি যে বাংলাদেশ এইটা ইউরোপের মতো কোনো দেশ না, এটা পুরো একটা কলোনিয়াল রাষ্ট্র। এই রাষ্ট্রের যে সংবিধান আছে, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী অমুক তমুকের যে ক্ষমতা আছে, এইটা তো ঠিকঠাক করা লাগবে। আপনি যদি বিপ্লব করেন, রাশিয়া লেনিন কিভাবে, লেনিন তার পরে ক্ষমতা কে গ্রহণ করবে? আপনার দেখেন যে খোলাফায়ে রাশিদের 4 জন যে খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী, তাদের পর ক্ষমতা ছেড়ে দেওয়ার পরটা কি হবে, এই বিষয়ে তাদের মীমাংসা না হওয়ার কারণে আপনি দেখবেন প্রত্যেকেই হত্যার শিকার হয়েছে। এখন কথাটা হচ্ছে, তাহলে লেনিনের জন্য একটা সংবিধান লাগবে না? আপনার ব্যক্তি, আপনারা যদি কমিউনিস্টরা বলেন ব্যক্তি ভালো করে সিস্টেম বদলাও, সিস্টেম বদলাও, তাহলে সিস্টেমটা কি? লেনিন মহান জন্য তার জন্য একটা সংবিধান লাগবে, স্টালিন গ্রেট জন্য তার জন্য একটা সংবিধান লাগবে, এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার একটা রাস্তা লাগবে। তো আপনাদের সেটা লাগবে না? আপনারা বিপ্লব করবেন, অমুক করবেন, তমুক করবেন, এদিকে চোখের সামনে এদেশের মানুষ এই রাষ্ট্র সংস্কারের জন্য তার প্রাণপাত করতেছে। আর কলোনিয়াল রাষ্ট্র, এই রাষ্ট্র আর ওই রাষ্ট্রের মধ্যে তো বড় তফাৎ। কারণ আপনারা জানেন আমাদের এখানকার যারা চিরস্থায়ী বন্দোবস্ত বলি, অর্থাৎ ভারতীয় হেজিমনি দ্বারা যে কমিউনিস্টরা আচ্ছন্ন, তারা বলেন কোনো মুসলিম দেশে বিপ্লব হয় নাই। কিন্তু আসলে তো সেটা সত্য না। কারণ সোভিয়েত ইউনিয়নের 15টার মধ্যে 8টাই হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। চায়নার মধ্যে আপনারা দেখেন, কিন্তু ব্রিটিশ এর আন্ডারে যেসব দেশ ছিল, তাদের উপনিবেশ ছিল যেগুলো, সেখানে কোথাও বিপ্লব হয় নাই। তার মানেটা হচ্ছে আমরা ব্রিটিশের যে আইন, ব্রিটিশের যে কানুন, সেটা কিভাবে জনগণকে প্রভাবিত করে, আমরা বারবার বেহাত হওয়ার ঘটনাটা কেন ঘটতেছে। আজকে তো অনেকক্ষণ, আজকে আমরা আর বেশি কথা না বাড়াই। তো এখন হচ্ছে যে আমাদের এখন দরকার ৭০ সালের মতো একটা নির্বাচন, যে নির্বাচন একই সঙ্গে গণপরিষদ নির্বাচন হবে, একই সঙ্গে সেটা পার্লামেন্ট নির্বাচন হবে। এই গণপরিষদ হয়ে প্রথমে সে নতুন সংস্কার কিন্তু একটা গণতান্ত্রিক সংবিধান আমাদের সামনে হাজির করবে, এবং সেই সংবিধান তারা নিজেরা সেই সংবিধানের শপথ করে তারা সংসদ সদস্য হিসেবে তারা স্বাভাবিক কার্যক্রম চালু করবেন। এইটা হচ্ছে আমাদের সামনের দিনের বাংলাদেশের কর্মসূচি। আমরা সাধারণ পার্লামেন্ট নির্বাচন, সাধারণ সংসদ নির্বাচন হলে আমরা আগের যে জীবন, সেখানে আমরা আবার ব্যাক করতে, ওদের আমরা ফেরত নিয়ে যাবে। নতুন বাংলাদেশের জন্য আমরা চাই একটা গণপরিষদ ও পার্লামেন্ট, 2 নির্বাচন একসঙ্গে, মানে ৭০ সালের মতো নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা দেশবাসী আবার ঐক্যবদ্ধ হই, এবং আমরা জানি সংগঠিত জনগণের ইতিহাসের নির্মাতা, এটা আমরা কয়েকদিন আগে প্রমাণ করেছি, আমরা আবারও প্রমাণ করব। সবাইকে ধন্যবাদ।